আজকে বিজেপির হাত ধরে এ বাংলার একটা বড় অংশ চাইছে পরিবর্তন। এ রাজ্যের কিন্তু মানুষ, সাধারণ মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। সাধারণ প্রান্তিক মানুষরাও বুঝেছিল 3 বছরের মাথায় কয়েকশো গুণ ভোটটা বাড়িয়ে দিয়ে যে আমাদের উন্নয়ন এই আঞ্চলিক দলের হাতে থাকলে হবে না, সিকিউরড নয়। প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রী কনফিডেন্স নয় কেন? মুখ্যমন্ত্রীকে আজকে স্টেজে শুধু মাথা গরম, চোটপাট, অপোজিশনকে গালাগালি ছাড়া কোনো একটা ইতিবাচক কথা বলতে শুনছো? একটা এই রকম চোরাশোধ তৃণমূলের মধ্যে বইছে, যেটাকে বলা হয় পলিটিক্যাল স্নাইপার। স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। স্যার, আমরা দেখছি যে পূর্ব ভারতের 4টি রাজ্য, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং পশ্চিমবঙ্গ, এই সবকটিতে একটা নির্দিষ্ট রাজনৈতিক প্যাটার্ন বা ধরন লক্ষ্য করা যাচ্ছে। এই প্রতিটি রাজ্যেই বর্তমানে বিজেপি অন্যতম প্রধান প্রতিপক্ষ হিসেবে উঠে এসছে এবং অন্য পক্ষে রয়েছে আঞ্চলিক দলগুলো। মজার বিষয় হলো যে 20 থেকে 25 বছর আগেও এই 4টি রাজ্যের কোনোটিতেই বিজেপি নির্ণায়ক ভূমিকায় ছিল না। তারা ছিল তৃতীয়, চতুর্থ কিংবা পঞ্চম অবস্থানে। কিন্তু আজ উড়িষ্যা ও বিহারে বিজেপির মুখ্যমন্ত্রী রয়েছে এবং ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে তারা অন্যতম প্রধান শক্তি। বিজেপির এই দীর্ঘ পথ চলাকে আপনি কিভাবে দেখছেন? আমি উড়িষ্যাকে একটু সাইডে রাখছি, কারণ উড়িষ্যায় বিজু জনতা দল ছিলেন, নবীন পটনায়কজি কাজ একটা ভালো করছিলেন এবং সবাই জানে, সর্বজন বিদিত যে বিজেপির সাথে তার একটা কিন্তু সখ্যতা ছিল, কারণ তিনি সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে কাজ করতেন, এটা সবাই মানবেন, অতি বড় শত্রু। আমি বাকি 3টে রাজ্যের মধ্যে বিহার রিজনাল পার্টি ছিল, দীর্ঘদিন সন্ত্রাস বিদীর্ণ ছিল আরজেডির সময়, লালু প্রসাদের সময়। নীতিশ ক্ষমতায় এসছেন, নীতিশও তো জোটসঙ্গী বিজেপির, বকলমে বিজেপির সাপোর্ট না থাকলে ওই রকম একটা ম্যান্ডেট পায় না বা আরজেডিকে হারাতে পারে না। ঠিক একইভাবে ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গটা পরে আসছি। উড়িষ্যায় দীর্ঘদিন একটা অলিখিত সাম্যাবস্থা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ওখানকার বিজু জনতা দলের সাথে থাকার পরেও একটা সময় মানুষ কিন্তু বুঝেছে আঞ্চলিক দল, যখন বিজু জনতা দলের সর্বোচ্চ নেতা নবীন পটনায়কের একটা বয়সজনিত কারণে অসুস্থতা তৈরি হলো, তার কিছু পলিটিক্যাল ডিসকোর্সে দীর্ঘ ভুল, সেটাই কিন্তু মানুষ যখন বুঝতে পারলো যে এই রিজনাল পার্টি, একটা ছোট্ট ক্ষমতায় রিজনাল পার্টি সার্বিকভাবে রাজ্যের বিকাশ করতে পারে না, চাই সার্বিক একটা কনসলিডেটেড পার্টি। যেই পার্টি তৎকালীন কিন্তু রেডি হয়েছিল বিকল্প হিসেবে। দেখো, পরিবর্তন তখনই মানুষের মনে আসে দীর্ঘদিনের কোনো একটা শাসনের বিরুদ্ধে গিয়ে, সেটা শাসনের বিরুদ্ধে যেতে পারে, অপশাসনের তো অবশ্যই বিরুদ্ধে, যখন বিরোধী মতটা বা প্রতিষ্ঠানটা বা দল তৈরি হয়ে যায়। উড়িষ্যায় কিন্তু সেটা তৈরি হয়েছিল বিকল্প বিরোধী ভাবে বিজেপি। এই বিরোধিতার জায়গাটায় মানুষ যেদিন বুঝতে পেরেছে যে এখন বিজু জনতা দলের উপরে ডিপেন্ড করা মানেই বিজু জনতা দলে বিজুহীন আর নবীন পটনায়কহীন এমন একটা ব্যবস্থা আসতে চলেছে, যাতে এই বিজু জনতা দলের মতো রিজনাল পার্টি আর উড়িষ্যায় সেই উন্নয়নের জোয়ার আনতে পারবে না, বরং একটা ম্যাসাকার, বিশৃঙ্খলা তৈরি হবে। এবার চলে আসো বিহারে আরজেডি কি করতো? অ্যাপিসমেন্ট পলিটিক্স করতো। রিজনাল পার্টিগুলোর একটা প্রবলেম হচ্ছে তারা সংকীর্ণ বলয়ে একটা এলাকাকে আন্ডার ডেভেলপমেন্ট করে দেয়। ঠিক যেমন পশ্চিমবঙ্গ, ঠিক যেমন ঝাড়খণ্ড। কি হয়েছে পশ্চিমবঙ্গে? কি হয়েছে 15 বছরে? পশ্চিমবঙ্গে উন্নয়ন তৃণমূল নেত্রী করেননি, তাই তাকে অ্যাপিসমেন্ট করতে হয়েছে। তুমি তাকিয়ে দেখো ঠিক ঝাড়খণ্ডে মূল প্রবলেমটা কি? আদিবাসী অধ্যুষিত ঝাড়খণ্ডে মূলত এই মুহূর্তে জনবিন্যাস পাল্টে যাচ্ছে। ওখানকার বড় চ্যালেঞ্জ হচ্ছে আদিবাসীদের জমি রক্ষা। সেই জমিটা তারা রক্ষা করতে পারছে না, কারণ জনবিন্যাস পাল্টে দিয়ে ওখানে একটা বড় সেকশনে ঢুকে পড়েছে মুসলিম এবং খ্রিস্টান। ফলে আদিবাসীরা হয় কনভার্ট হচ্ছে আর না হলে ভূমিহীন হচ্ছে। এই 4টে রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের এই মুহূর্তে আঞ্চলিক দল হিসেবে তৃণমূল এবং ওখানে শিবু সোরেনের ছেলে হেমন্ত সোরেন,
এদের দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, এদের ভূমিকাটা সেম, ডেভেলপমেন্টে মন নয়, ডেভেলপমেন্টের পরিধিও এরা জানা নেই, বরং অ্যাপিসমেন্ট করে ক্ষমতায় টিকে থাকা। এই কারণে এই দুটো রাজ্যে কিন্তু মানুষ ডিটেস্টেড, স্বাধীনতার পরে ডিটেস্টেড বিজেপি। যদিও ঝাড়খণ্ডে বিজেপি একটা সময় ছিল, এটা আবার ভুল হবে সংক্ষিপ্ত সময়ের জন্য, কিন্তু পশ্চিমবঙ্গে দীর্ঘ স্বাধীনতার পরের ইতিহাসে কংগ্রেস 30 বছর থেকেছে, কোনো কিছু ডেভেলপমেন্ট করেনি। মাসুল সমীকরণ নীতি তার সরকারি সেন্ট্রাল গভর্নমেন্টে এনে সমস্ত শিল্পায়নে ভাটা এনে দিয়েছিল পশ্চিমবঙ্গে। রঞ্জিত গোয়ের বইটা পড়লে বুঝতে পারবে। তারপরে আসলো 34 বছরে বাম শাসন, মাঝখানে কিছুদিন বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, বিভিন্ন যুক্ত ফ্রন্টের খিচুড়ি লাবড়া সরকার, যেগুলো বাংলাকে শেষ করে দেওয়ার পরে 34 বছরে রেজিমেন্টেশন, বামেদের হাত ধরে সন্ত্রাস, অ্যাপিসমেন্ট, অনুন্নয়ন একসাথে বাংলাকে 3.5 দশক নষ্ট করেছে, বাংলায় দীর্ণ বিতীর্ণ করেছে বাংলাকে। তৃণমূল 15 বছরে তাকে যোজন বাড়িয়েছে। আজকে বিজেপির হাত ধরে এ বাংলার একটা বড় অংশ চাইছে পরিবর্তন। দেখো পরিবর্তনটা তো 11তেই 21এই চলে আসতো যদি না সাংগঠনিক স্তরে কিছু ভুল সিদ্ধান্ত বিজেপি না নিতেন। ফলে এ রাজ্যের কিন্তু মানুষ, সাধারণ মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। আর এই মুখিয়ে থাকা পরিবর্তনের দ্বিতীয় দল হিসেবে, প্রধান বিরোধী দল হিসেবে বিজেপির আকস্মিক, তুমি শুনলে অবাক হবে, আমার কাছে কিছু কাগজ আছে। এই আমি লাস্ট নির্বাচনে কয়েকটা জায়গার কথা বলছি, আমি একদম প্রান্তিক জেলা পুরুলিয়ার পাড়া বিধানসভা, রঘুনাথপুর, এই বিধানসভাগুলো মূলত এসটি এসসি, পাড়া তো এসসি বিধানসভা। এখানে তুমি যদি 2019-এর নির্বাচনটা, আমি বেশি দূর যাচ্ছি না, 2019 আর 2016 বিজেপি ছিল 6.26% ভোট, অনলি 6.26%, মানে বিরোধী দলের তকমাটাও তারা পায়নি। হঠাৎ করে 19-এর নির্বাচন পার্লামেন্টারি ডেমোক্রেসিতে 54.41, ফার্স্ট দল এমপি ইলেকশন জিতল। তারপরে 21-এর নির্বাচন 45.02 বিজেপি, সবচেয়ে হাইয়েস্ট পাড়া বিধানসভাটা জিতলেন তারা। তারপরে 24-এর নির্বাচনে 43.53। তুমি ভাবো যে দলটি 3 বছর আগে 6% ভোটার বিজেপির খাতায়, সেই দলটা 3 বছরের মাথায় কত বড় মিরাক্কেল। যারা তোমার দর্শক তারা এই পরিসংখ্যান থেকে বুঝেনি, রাজনৈতিক সচেতন পরিসংখ্যান দেখে বুঝুক। রঘুনাথপুর, আমি প্রান্তিক অঞ্চলটা কেন ধরলাম, আমি উত্তরবঙ্গেও তোমাকে পরিসংখ্যান দেখাবো যে রঘুনাথপুর এই বিধানসভাটা এসসি, এটাও এসসি বিধানসভা, প্রান্তিক বিধানসভা। 14 সালে বিজেপির ভোট ছিল, 16 সালে বিজেপির ভোট ছিল 12.92, বোঝো, যেখানে সিপিআইএম ছিল 35.02, সেখানে 19-এর নির্বাচনে তারা হয়ে দাঁড়ালো 54.6, অলমোস্ট 5 গুণ ভোট বাড়িয়ে এমপি ইলেকশনটায় ওরা কিন্তু সিকিউর করলো পুরুলিয়ার লোকসভাটা। তুমি চলে যাও একইভাবে বান্দোয়ান, পুরুলিয়ার এসটি সিট, সেখানে আদিবাসী, পড়াশোনা না জানা আমরা তো জানি, শহরে মানুষ তো তাই ভাবে আদিবাসীদের সম্পর্কে, তাদের এটা দেখো, বোধটা দেখো, যে 2016 সালে যেখানে সিপিএম 38.54 এবং তৃণমূল 47.85, সেখানে এই 2019-এ তারা তৃণমূলকে টপকে বিজেপি ছিল 2016-তে 6.6, অর্থাৎ হয়তো জামানতটাও বাজেপ্ত হয়েছিল তাদের ভোটে। তারা দাঁড়ালো গিয়ে 43.5% এবং এই বিধানসভাটা তারা জিতলেন, মানে লোকসভাটা জিতলেন, এবং পরবর্তীকালে ভোটের শতাংশ গ্র্যাজুয়ালি বাড়ল। অর্থাৎ সাধারণ প্রান্তিক মানুষরাও বুঝেছিল 3 বছরের মাথায় কয়েকশো গুণ ভোটটা বাড়িয়ে দিয়ে যে আমাদের উন্নয়ন এই আঞ্চলিক দলের হাতে থাকলে হবে না, সিকিউরড নয়। তাই কিন্তু ওখানে উজাড় করে ভোট, মানে এটা কোনো ভোট কৌশলী এই ব্যাখ্যাটা দিতে পারেনি এত ভোটও বাড়তে পারে, মিরাক্কেল। নিশ্চয়ই ভোট চুরির কোনো অভিযোগ ওঠেনি। রুলিং তৃণমূল তাদের সরকারের সময় 16 থেকে 19-এ এই 3 বছরে এই প্রান্তিক অঞ্চলগুলো, উত্তরবঙ্গ, একটা পার্টির অফিস নেই বিজেপির,
19-এর নির্বাচনে এমপি ইলেকশন জিতলো, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জিতে গেল, দার্জিলিং দিনের পর দিন জিতছে। অর্থাৎ এই যে বিজেপি, এই যে শক্তি, যেই শক্তিটা স্বাধীনতার পরে অন্তত বঙ্গে নেই, অথচ তাদের দলটারই বকলমে প্রতিষ্ঠাতাকে একজন বাঙালি, শ্যামাপ্রসাদ মুখার্জি। সেই জায়গায় দাঁড়িয়ে বাঙালি যে স্বাধীনতার এত বছর পরেও দলটির মধ্যে তাদের একটা মুক্তির পথ, উন্নয়নের পথ খুঁজে পাচ্ছে, তার এই ভোট পরিসংখ্যান থেকে তার একদম পরিষ্কার। তাই তোমাকে আমি পরিসংখ্যান দেখে বললাম যে একটা দল মাত্র 3 বছরে কি করে 10 গুণের কাছাকাছি ভোটার বাড়িয়ে ফেলতে পারে স্বাভাবিক ভোটে। স্যার আমার দ্বিতীয় প্রশ্নটি তৃণমূলের সম্ভাব্য মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে। আমরা দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় আগের মতো আত্মবিশ্বাস দেখাতে পারছেন না। তিনি নিজেই বলছেন যে পুলিশ তার কথা শুনছে না। আবার নির্বাচনী প্রচারে তৃণমূলের অন্যান্য প্রথম সারির নেতাদের তেমন সক্রিয়তাও চোখে পড়ছে না। মনে হচ্ছে সবাই কেবল নিজের আসনটুকু বাজাতে ব্যস্ত। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে দেওয়ার মতো কিছু নেই বলেই মনে হচ্ছে। আপনার কি মনে হয় দলের ভেতরেই এমন কোনো চোরাস্রোত বইছে যেখানে মমতা আর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে সর্বজন গ্রাহ্য নন? দেখো, 16 সালে সততা শব্দটা, যদি ওই শব্দটাই বাংলা ডিকশনারিতে নেই, সাধুতা বলা হয়, এই ভুয়ো শব্দটাকেও হিট করে দিয়েছিল মমতা ব্যানার্জি। সাদা শাড়ি, হাওয়াই চপ্পল, তাই তো? এখন তো তৃণমূল নেতারা দেয় না। এইবার ভোটে কেন তৃণমূল ভয় পাচ্ছে, তুমি যেটা বলে চোরাস্রোতে, দেখো সার্বিকভাবে ভোটের অঙ্কটা ভালো করে লক্ষ্য করো। এবার মানুষের, তুমি তো ঢুকতেই আমাকে বলছিলে স্যার এবার কোনো উত্তেজনা নেই কেন? মানুষ নিঃশব্দ হয়ে গেছে, মানুষ কথা বলছে না, মানুষ নীরব, একটা যেন নীরব পরিবর্তনের আভাস দিচ্ছে মানুষ। আমি তোমাকে বলি এই কারণে যে আমি অনেকগুলো ভোট দেখেছি, 2011-র ভোটটাকে সামনের থেকে শুধু পর্যালোচনা করিনি, এই সময় আমি কিন্তু বিভিন্ন তখন প্রিন্ট মিডিয়াতে লেখালেখি করতাম। তোমাকে আমি বলছি যে এবার পাড়ার মোড়ে, চায়ের দোকানে লোকের মধ্যে আর কোনো টেবিল চাপকানো উত্তেজনা নেই, মানুষ যেন ডিসাইডেড। এবার দেখে নেব আমি। প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রী কনফিডেন্স নয় কেন? মুখ্যমন্ত্রীকে আজকে স্টেজে শুধু মাথা গরম, চোটপাট, অপোজিশনকে গালাগালি ছাড়া কোনো একটা ইতিবাচক কথা বলতে শুনছো? আমি ক্ষমতায় পুনরায় ফিরে আসছি, আমি এটা আপনাদের করার চেষ্টা করব, ওটা, এগুলো কিচ্ছু বলছে না। খেপে যাচ্ছেন, কখন রাজ্যপালের উপরে খেপে যাচ্ছেন। সদ্য নিযুক্ত রাজ্যপাল কোনো কিছু করলেন না, পয়লা বৈশাখে বাঙালি যুব সমাজকে বার্তা দিতে গিয়ে নাকি মুখ্যমন্ত্রীকে গালাগালি করে ফেলেছেন। মুখ্যমন্ত্রীর কথা কাকে গাল দিচ্ছে, মুখ ফসকে বেরিয়ে যাচ্ছে যে জোড়া ফুলে ভোট দেবেন না। বোঝো কখন এগুলো হয়? মানুষ যখন তার স্বাভাবিক ব্যালেন্সে থাকে না, মানুষ যখন তার কনসেন্ট্রেশন হারিয়ে ফেলে, মানুষ যখন তার সামনের পতন অনিবার্য দেখতে পায়। রাজ্যে এই মুহূর্তে একটা এই রকম চোরাশোধ তৃণমূলের মধ্যে বইছে, যেটাকে বলা হয় পলিটিক্যাল স্নাইপার। এই যে পলিটিক্যাল স্নাইপার, এইটা সরকারের আসীন দলটিকে কিন্তু ভাবাচ্ছে। তুমি দেখবে বিভিন্ন জায়গায়, আজকে দেখছিলাম মুর্শিদাবাদে একজন সংখ্যালঘু মুসলিম বিধায়ক ছিল, আব্দুল নাম, তিনি দল ছেড়ে দিয়েছেন একদম সপাটে। একাধিক জায়গায় পুরনো লোকজন টিকিট পায়নি বলে চোরা গোপ্তা কিন্তু তৃণমূলের ভোট ব্যাংকে থাবা বসাতে কিন্তু বিশ্বাসঘাতকতার ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এটা তৃণমূলের ভেতরের খবর। চিন্তিত তৃণমূল এই কারণে চিন্তিত, ঠিক একটা সময় যেমন তৃণমূল ছিল মাদার ভার্সেস যুবর লড়াইয়ে, রক্তক্ষরণ, নব্য আদির লড়াই, আজকে তৃণমূল লড়াইটা দেখছে ঠিক অভিষেক ভার্সেস পুরনোদের একটা ঠান্ডা হিমেল লড়াই, যে লড়াইয়ে মুখ্যমন্ত্রীও ভালো করে জানে 5 থেকে 6% প্রধান বিরোধী দলের সাথে ভোটের ডিফারেন্স কখন যে উবে যাবে কেউ বলতে পারে না। ফলে আমি এখনো মনে করছি রাজ্যের মুখ্যমন্ত্রীর এতগুলো নির্বাচন করেছে 11 সালের পর থেকে, রাজ্যের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসেবে আমি দেখেছি, বিরোধী দলনেত্রী হিসেবেও তাকে দেখেছি, এইরকম ব্যালেন্স হারানো একজন কনফিডেন্সলেস মুখ্যমন্ত্রী অ্যাজ এ পলিটিশিয়ান
আমি খুব কমবারই ওনাকে লক্ষ্য করেছি। এবার কিন্তু উনি স্বাভাবিক ছন্দে নেই। স্যার, আমরা ওড়িশা এবং বিহারের ক্ষেত্রে এরকম পরিস্থিতি দেখেছি যে ওড়িশায় যেমন বিজেডির নবীন পট্টনায়কের বার্ধক্যর কারণে নতুন কোনো বিকল্প মুখ তুলে ধরতে পারেননি, ফলে উড়িষ্যার মানুষ তাকে প্রত্যাখ্যান করেন এবং বিজেপিকে ভোট দিয়েছে। বিহারেও নীতিশ কুমার নতুন নেতৃত্ব দিতে ব্যর্থ হন এবং শেষ পর্যন্ত বিজেপির কাছে ক্ষমতা হস্তান্তরে বাধ্য হন। পশ্চিমবঙ্গেও কি আমরা একই চিত্র দেখছি না? মমতা বাদে তৃণমূলের একমাত্র মুখ অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু দল বা সাধারণ মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা নিয়ে বড় প্রশ্ন রয়েছে। এই অবস্থায় আপনার কি মনে হয় ওড়িশা বা বিহারের মতো পশ্চিমবঙ্গের মানুষও আসন্ন নির্বাচনে তৃণমূলকে প্রত্যাখ্যান করবে? দেখো, অভিষেক পারিবারিক সূত্রে পদটা পেয়েছে। আড়ালে আড়ালে শোনা যায় তিনি প্যারাশুট নেতা। কোনো একটা আন্দোলনে তার কোনো ভূমিকা আছে বলে অতি বড় বন্ধুও তৃণমূলের দেখাতে পারবে না। ফলে মানুষ এতটাই তার প্রতি বা তার দলের ভেতরে তার জায়গাটা এতটাই দুর্বল যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই বয়সে এসে দাঁড়িয়ে জীবন সন্ধিক্ষণে একটা বড় অংশে ইয়েতে বলতে হচ্ছে 294টাতে এবারও আমি মুখ। কিন্তু মুখ আর মুখোশের আড়ালে কে, এটা তো মানুষ ধরে ফেলেছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন মুখ, কিন্তু মুখোশের আড়ালে অভিষেক পুরো দলটা চালায়, আইপ্যাক দিয়ে চালায়। বিভিন্ন চাকরি চুরির থেকে শুরু করে কয়লা দুর্নীতি সব কিছুতে অভিষেকের মুখটা আপাতত উঠে আসে তদন্তে। অর্থাৎ দলটা বকলমে চলছে অভিষেকের হাতে, অথচ মুখ হচ্ছেন দিদিভাই, অর্থাৎ তার পিসি, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ফলে মানুষ এই জায়গাটা কিন্তু ধরে ফেলেছে। ফলে তিনি যতই 294টা সিটে আমি মুখ বলুন না কেন, এবার কিন্তু ওনাকে মুখ হিসাবে আর মানুষ বিশ্বাস করতে চাইছে না। আর বিকল্প কোনো মুখ হিসাবে অভিষেককেও যতই তৃণমূল তুলতে চাক নিতে পারছে না, সেই ক্রেজ অভিষেকের নেই। যদিও বা একটু আধটু ছিল, দুর্নীতির অতলে গভীরে মিশে গিয়ে অভিষেক এই মুহূর্তে একটা দুর্নীতির প্রতীকের রূপ নিয়েছে পশ্চিমবঙ্গে, তাই তো? ফলে এই জায়গায় যাকে যুব সমাজের মুখ হতো তিনি হয়ে দাঁড়ালেন কি দুর্নীতির মুখ। ফলে এই জায়গায় রাজ্যে এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসাবে বলো, রাজ্যের অভিভাবকের পদপ্রার্থী হিসেবে বলো, এই ভোটে তৃণমূল দল যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে খুব বেশি ডিপেন্ড করতে পারছে না, আর অভিষেক তো ময়দানেই নেই, খেলার ময়দানেই নেই, এটা একদম পরিষ্কার সত্য। তাই তুমি দেখবে যে ওই তোমার কথাটাই হায়ার করে যে নিজে বাঁচলে নিজের নাম, তৃণমূলে এখন শুরু হয়েছে এই খেলা, আমি আমারটাই জিতি, বাকি বোঝা যাবে। ঠিক আছে, আগে তো বিধায়ক হই, তারপরে ক্ষমতায় যে দলই আসুক, না হয় দল পাল্টে নেব, তাই তো? ফলে এইবার কিন্তু ওই উড়িষ্যার মডেল বা বলতে পারো বিহার মডেলের কিন্তু একটা চোরা স্রোত বা মানুষের মধ্যে একটা মনস্তাত্ত্বিক পরিবর্তনের দিক বা হাওয়া বা ঝড়, যাই নাম দাও না কেন, বইছে পশ্চিমবঙ্গে। এখন দেখা যাক 4 তারিখে বা 5 তারিখের ভোরে কি পরিবর্তন বাংলা দেখে। ঠিক আছে, সেটাই এখন দেখার। তবে এইটুক তোমাকে বলতে পারি, এই রাজ্যে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী যতই বলুক 294টাতে আমি মুখ, সেই মুখ কিন্তু মানুষ আর মানে দেখতে চাইছেন না। মুখের আড়ালে মুখোশটা যেহেতু তারা দেখে ফেলেছেন অভিষেকের নামে। আরো একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে জনগণ পরিবারতান্ত্রিক দলগুলি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আজ পশ্চিমবঙ্গ ছাড়া আরো 2-3টি রাজ্যে পরিবারতান্ত্রিক দল ক্ষমতায় আছে, যেমন তামিলনাড়ু, ঝাড়খণ্ড, জম্মু কাশ্মীর। সেদিক থেকে আপনার কি মনে হয় বাংলার জনগণও আর কতদিন একটা পরিবারতান্ত্রিক দলের হাতে নিজেদের ভাগ্য ছেড়ে রাখবে? না, দেখো, পরিবারতান্ত্রিক দলের কনসেপ্টটা কংগ্রেস সবচেয়ে বড় ভুক্তভোগী। আর কংগ্রেসের গর্ভগৃহ থেকে যারা জন্মেছেন তারা ওই পরিবারতন্ত্রের জুতোয় পা গুলিয়েছেন এবং হারিয়ে গেছেন। তুমি যদি হাল ফিকরের উদাহরণগুলো দেখো, তুমি দেখবে মহারাষ্ট্র চলে গেছে। তুমি দেখো কংগ্রেসের থেকে বেরিয়ে আসা তৃণমূল একই পরিবারতন্ত্রের ছোঁয়ায় বা এর তৃণমূলের আগে জন্ম নেওয়া কংগ্রেসের থেকে একাধিক দল আজকে ইতিহাস কংগ্রেসে মিশে গেছে বা হারিয়ে গেছে, উঠে গেছে পৃথিবীর থেকে। ফলে পরিবারতন্ত্র অর্থাৎ জমিদারতন্ত্র বা রাজতন্ত্র, এই গণতন্ত্রে যে একটা ঘৃণ শব্দ, সেটা তো আজকে কংগ্রেসের পরিস্থিতি দেখলেই বোঝা যায়। হাজার হাজার যোগ্যকে বসিয়ে শুধুমাত্র রাহুল গান্ধীকে নেতা করতে হবে বলে কত শত নেতাকে স্যাক্রিফাইস করিয়েছে, কত শত নেতাকে শহীদ
করেছেন, শহীদ বেদিতে তুলেছে কংগ্রেস, তার একটা উল্লেখযোগ্য উদাহরণ প্রণব মুখার্জি। যে লোকটার প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা ছিল, তাকে রাষ্ট্রপতি করে গ্যারেজ করে দিয়েছিল শুধুমাত্র রাহুল গান্ধীকে অভিষিক্ত করতে হবে বলে। ঠিক একইভাবে তৃণমূলে যেমন একাধিক যোগ্য নেতাকে কাটছাট করে সরিয়ে দিয়ে শুধুমাত্র অভিষেককে অভিষিক্ত করতে হবে বলে কিন্তু মমতা ব্যানার্জি ওয়ান এজেন্ডাতে দলটা চালিয়েছে বা চালিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত। কিন্তু দিনান্তে মানুষ আজকের এই তথ্য প্রযুক্তির চরম বিকাশের যুগে মানুষ এগুলো মেনে নেয় না বলেই আজকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলতে হচ্ছে যে আমি 294টা সিটে প্রার্থী। কিন্তু তোমাকে আমি এইটুকু বলি, কোনো কারণে যদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই 294টা সিটে মুখ হওয়ার আনুকূল্যে জনগণ ভোট দিয়ে তৃণমূলকে পুনর্নির্বাচন করে, তাহলে তুমি দেখবে অচিরেই জনগণের চিন্তা ভাবনা আশা আকাঙ্ক্ষায় জল ঢেলে তৃণমূল নেত্রী ঘুরপথে হলে অভিষেককে কিছুদিনের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী করবেন। ঠিক আছে? ফলে জনগণ এটা বুঝে ফেলেছেন। তাই এই পরিবারতন্ত্রের বিরুদ্ধে ভারতবর্ষের যে কটা রাজ্যে যে কটা কংগ্রেসি ধারার রাজনীতি যে কটা আঞ্চলিক দল করেছে, তারা ইতিহাসে স্থান পেয়েছে, আস্থাকুড়ে স্থান পেয়েছে। তৃণমূলও অচিরেই সে আস্থাকুড়ে স্থান পাবে। তুমি মিলিয়ে নেবে, রাজনীতিতে এই পরিবারতন্ত্র অর্থাৎ রাজতন্ত্রের কোনো জায়গা নেই, এটাই ভবিতব্য সত্য। এই কারণেই সর্ববৃহৎ রেজিমেন্টের দলের তাগিদে এই রাজ্যে কিন্তু প্রধান বিরোধী দল, এবং আগামীতে আমি দায়িত্ব নিয়ে বলছি, তারা সরকারেও আসীন হবে। স্যার, পরিবারতান্ত্রিক দলগুলো ততদিনই পর্যন্ত ক্ষমতায় থাকে যতদিন না কোনো যোগ্য বিকল্প দেখা যায়। আপনি কি মনে করেন যে আজ বিজেপি পশ্চিমবঙ্গে নিজেদের বিকল্প হিসেবে তুলে ধরতে পেরেছে? এর কি কি লক্ষণ আপনি দেখতে পাচ্ছেন? দেখো, বিকল্প তুলতে পেরেছে বলেই তো তোমাকে পরিসংখ্যানগুলো বললাম। একটা দলের নাম সংগঠন আছে, সীমাহীন সন্ত্রাস রাজ্যের তৃণমূলের, তারপরেও দলটা রাজনীতিটা করতে পারে না। মানে একটা সিট করার করতে গেলে বিরোধী দলকে হাইকোর্ট সুপ্রিম কোর্টে যেতে হয়। তার মধ্যে দাঁড়িয়ে দলের জন্য যে কাজ করছে, দলে বিরোধী জায়গায় সাধারণ ভোটাররা ভোট দিলে বা কোনো এলাকায় হেরে গেলে সেখানকার জনগণের ট্যাক্সের টাকায় তৈরি করা রোডের ইটটাও পর্যন্ত তৃণমূল নেতারা তুলে নিয়ে চলে আসেন, মারধর করেন, এলাকার পর এলাকা ঘরছাড়া হয়ে থাকেন, হত্যা করা হয়। তারপরেও এ রাজ্যে বিজেপি আর তৃণমূলের মধ্যে ভোটের ডিফারেন্স মাত্র 7%, 6%-এর মধ্যে। এতেই তো বোঝা যায় যে বিকল্প হিসাবে ওরা উঠে আসছে, এবং এই বিকল্প উঠে আসার একটা বড় কারণ যেমন সীমাহীন দুর্নীতি, সীমাহীন সন্ত্রাস, সীমাহীন অগণতন্ত্র, সীমাহীন পরিবারতন্ত্রকে প্রতিষ্ঠা করার তৃণমূলের স্বৈরাচারী প্রচেষ্টার বিরুদ্ধে মানুষ যে রায়টা দিচ্ছেন এবং আগামীতে আলটিমেট রায়টা দিয়ে ক্ষমতার পালাবদলটা করাবেন, সেটা কিন্তু আজকের এই পরিসংখ্যানগুলোতে পরিষ্কার। তাহলে আমি পরিষ্কার তোমায় বলছি, একটা দল 2016তেও এখানে 3%, 4%, 5%, 6% ভোটার পায়, জামানত বাজেয়াপ্ত হয়ে যায়। সেই 19-এর নির্বাচনে কি করে 50% উপরে বিভিন্ন এলাকায় ভোট পেয়ে 18টা এমপি জিতে যায়? সে থেকে তো পরিষ্কার জনমত কিভাবে পরিবর্তন হয়েছে। জনমত তো আর জোর করে পরিবর্তন হয় না। রবীন্দ্রনাথ ঠাকুর তো বলেই গেছেন, জোর করে সব পাওয়া গেলেও মনটা পাওয়া যায় না। আর এই মনটাই তো জিতে নিয়েছে সংগঠনহীন, কোনো রকম ঢালহীন তরোয়ালহীন বিজেপি এই রাজ্যে প্রধান বিরোধী দল হয়ে দাঁড়িয়ে থেকে। তাতেই তো প্রমাণ, আর তো কিছু দরকার পড়ে না। আগামীতে এরা সরকারেও আসবে, দেরিতে হলেও সরকার ফরমেশনে তৃণমূলের যে বিদায় যাত্রাটা তৈরি হয়ে মানুষ লিখে ফেলেছে, পরিবারতন্ত্রকে যে আস্থা করে ফেলে দেবে মানুষ, সেটা যে রেডি, সেটা অচিরেই প্রমাণিত হবে। भारत विविधताओं का देश और भारत के हृदय में मध्य प्रदेश, जहां आस्था, प्रकृति और विकास एक साथ आगे बढ़ते हैं। प्रधानमंत्री नरेंद्र मोदी जी का विजन पर्यटन को केवल भ्रमण नहीं, आर्थिक सशक्तिकरण का माध्यम बनाना, और उस विजन को जमीन पर उतारने का संकल्प
मुख्यमंत्री डॉक्टर मोहन यादव का मिशन। पीएम श्री पर्यटन वायु सेवा इंदौर, भोपाल, उज्जैन, ग्वालियर, जबलपुर, रीवा और खजुराहो को जोड़ती नई उड़ानें। तीर्थयात्रियों और पर्यटकों के लिए बेहतर सड़कें, ठहरने की आधुनिक सुविधाएं। महाकालेश्वर ज्योतिर्लिंग आस्था का कालजयी केंद्र। ओमकारेश्वर ज्योतिर्लिंग अद्वैत चेतना का तीर्थ। अमरकंटक नर्मदा का उद्गम। चित्रकूट राम कथा की पावन भूमि। कान्हा टाइगर रिजर्व, बांधवगढ़ टाइगर रिजर्व, पेंच टाइगर रिजर्व, प्रकृति संरक्षण के साथ इको टूरिज्म का विस्तार। कूनो और गांधी सागर वन्यजीव संरक्षण की नई पहचान। प्राणपुर, सावरवानी और लाडपुर खास सर्वश्रेष्ठ पर्यटन ग्राम। चंदेरी का क्राफ्ट हैंडलूम टूरिज्म विलेज रोजगार और परंपरा का संगम। मोदी जी का विजन भारत को वैश्विक पर्यटन मानचित्र पर अग्रणी बनाना। यादव जी का मिशन मध्य प्रदेश को उस विजन की धुरी बनाना। मध्य प्रदेश आस्था, प्रकृति और विकास का संगम।